তো আমি যখন চিন্তা করলাম যে যা এই জীবনই আর রাখতাম না, কারণ আমি যদি এখন কাউরির কাছে গিয়ে দাঁড়াই তাহলে সবাই আমারে মানে তুচ্ছ তাচ্ছিল্য করতেছে। তা আমি ভাবলাম যে আত্মহত্যা করব। বাংলাদেশের চায়ের বাজারটা কত বড়, এর সম্পর্কে কোনো ধারণা আসলে আছে হ্যাঁ, আপনার? চায়ের বাজার তো প্রায় 4,500 কোটি টাকার চায়ের বাজার আছে। সুপ্রিয় শ্রোতা, আজকের মানি রুলসে আপনাদের স্বাগতম। আপনারা জানেন যে আমরা সমাজের বিভিন্ন প্রান্তের সাকসেসফুল মানুষদের নিয়ে বা যারা সমাজে বিভিন্ন ধরনের পরিবর্তন নিয়ে আসছে তাদের নিয়ে আমরা পডকাস্টে ডিসকাস করি। বিভিন্ন সাকসেস স্টোরি, কখনো ব্যর্থতার কাহিনী আমরা আপনাদের সামনে উপস্থাপন করি। আজকে আমি খুব আনন্দের সাথে একটা জিনিস বলতে চাই যে এমন একজন মানুষকে আমরা হাজির করেছি আমাদের আলোচনায়, যে মানুষটি হতে পারে আপনার আমার সবার অনুপ্রেরণার একটা জায়গা। আমাদের দেশ প্রচণ্ড সম্ভাবনার এক দেশ। ডেমোগ্রাফিক ডিভিডেন্টে আমরা অনেক এগিয়ে। আমাদের জনসংখ্যার একটা বিরাট অংশ যুবক। বেকারত্বের সংখ্যা কম নয়, শিক্ষিত বেকারত্বের সংখ্যা আরও বেশি। এই শিক্ষিত বেকার যারা আছে তারা চাকরির পেছনে হন্যে হয়ে ছুটছে, কিন্তু সমাজ চায় যে এই শিক্ষিত বেকারেরা বেকার না থেকে আত্মনির্ভরশীল হোক, উদ্যোক্তা হোক, নতুন নতুন উদ্যোগ নিয়ে পৃথিবীকে অবাক করে দিক। কিন্তু শিক্ষা, বিশেষ করে উচ্চ শিক্ষা, এই উদ্যোক্তা হবার পথে অনেকটা বাধা তৈরি করে। যেমন যদি আপনি বিএ পাশ করেন, এমএ পাশ করেন, তাহলে আপনার দ্বারা ছোট কাজ করা কঠিন। আপনি আমাদের চোখে যেটা ছোট কাজ, সেই ধরনের কাজ করতে উৎসাহী হবেন না, অনুপ্রাণিত হবেন না, কারণ আপনার শিক্ষা আপনাকে বাধা দেবে। অথচ এইটা হওয়া উচিত ছিল যে আপনি যত শিক্ষিত হবেন ততই আপনি বুঝতে শিখবেন যে কাজ ছোট বলে কিছু নেই। প্রত্যেকটা ছোট কাজ, যেটাকে আমরা ছোট বলি, সেই কাজগুলো অনেস্টির সাথে, ডেডিকেশনের সাথে করলে সেটাই হতে পারে এক মহৎ কাজ। আজকে আমার অতিথি মোহাম্মদ শহীদুল ইসলাম। শহীদুল ইসলামের বিশেষত্ব কি? কেন শহীদুল ইসলাম আমার অতিথি? এই ভদ্রলোক উচ্চশিক্ষিত মানুষ। যে দেশে ইংরেজি শিক্ষার গুরুত্ব অপরিসীম, সেই দেশ থেকে উনি ইংরেজিতে অনার্স এবং মাস্টার্স। চাকরি করেছেন সেবা খাতে, শিক্ষকতা করেছেন প্রায় 10 বছর। তারপর গল্পটা একটু পাল্টে যায়। করোনার সময়ে শিক্ষকতা সহ হসপিটালিটি ইন্ডাস্ট্রি দারুণ ঝুঁকির মধ্যে পড়ে, অর্থনীতি থেমে যায়। তখন তার জীবনে একটা পালাবদল হয়। তিনি শিক্ষা থেকে, বিশেষ করে চাকরি থেকে চিন্তা করেন উদ্যোক্তা হওয়ার দৌড়ে সামিল হতে, এবং শুরু করেন এডুকেশনারি কাজ থ্রু অনলাইন। উনি শিক্ষা দেওয়ার কাজ শুরু করেন, এবং তাও বাবার সম্পত্তি বিক্রি করে। উদ্যোক্তা হওয়ার পথ তত সহজ নয়। এক পর্যায়ে উনি ফেল করে আত্মহত্যা করার মতো টেন্ডেন্সি তার মধ্যে গ্রো করে, এবং সত্যি সত্যি উনি একদিন ফ্যানের সাথে দড়ি বেঁধে আত্মহত্যা করতে উদ্যত হন। বাট সৌভাগ্য তার জীবনকে বাঁচিয়ে দেয় যে উনি যখন গলার সাথে রশি পেঁচিয়ে ফ্যানের সাথে বেঁধেছিলেন, তখন কোথাও একটু গলদ ছিল। তার রশিটা সেখান থেকে ছিঁড়ে যায় এবং মেঝেতে উনি লুটিয়ে পড়েন, হতভম্ব হয়ে যান নিজেই। পরবর্তীতে তারই কোনো সহপাঠী এসে তাকে উদ্ধার করেন, এবং যখন তাকে বাসায় নিয়ে যাওয়া হয় তখন তিনি আবার স্ট্রোক করেন। কিন্তু শহীদুল তো দমে যাওয়ার পাত্র নয়। তার শিক্ষা তাকে দমতে শেখায়নি। সে আবার নতুন করে শুরু করে, এবং কি শুরু করে সেটা শুনলে অবাক হবেন। সেটা হচ্ছে উনি চা বিক্রেতা হওয়ার উদ্যোগে সামিল হন। তার ফলশ্রুতিতে জন্ম এমএ পাস চাওয়ালা। ইংরেজিতে অনার্স এবং মাস্টার্স পাস করা ছেলে নিজে চা বিক্রেতা হয়েছেন। নিজে চায়ের উপরে গবেষণা করে কিভাবে সুন্দর চা বানাতে হয়, অল্প টাকায় চা বানাতে হয়, সেটা শিখেছেন। শিখে নিজেই দোকান দিয়ে লোকজনকে একসাথে করে চাকে একটা শিল্পে রূপান্তরিত করেছেন, এবং ওনার এখন মান্থলি রেভিনিউ সেখান থেকে প্রায় 10 লাখ টাকার বেশি, যেটা হতে পারে অধিকাংশ যুবকদের জন্য একটা বড় অনুপ্রেরণার জায়গা। কিন্তু পরিবারে তার গঞ্জনা কিন্তু কম সহ্য করতে হয় নাই। লোকজনের তির্যক বাক্য কিন্তু তার দিকে সবসময় ছুটে এসেছে। অতি আপনজনেরা তাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, এখনো করছে। যাও, আমি ভূমিকা অনেক লম্বা করে ফেললাম। আমার অতিথি আজকে শহীদুল ইসলাম সাহেব, এমএ পাস চাওয়ালা, যেটা তার পরিচয়। তার চায়ের যে আউটলেট সেটার নাম হচ্ছে এমএ পাস চাওয়ালা। আর আমি মনে করি যে উনি এখন এভাবেই পরিচিত সমাজে, এমএ পাস চাওয়ালা হিসেবে। তো কথা না বাড়িয়ে আমরা চলে যাই এমএ পাস চাওয়ালা শহীদুল ইসলামের কাছে এবং শুনি তার জীবনের ইতবৃত্ত। মিস্টার শহীদুল ইসলাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার স্টুডিওতে আসার জন্য। কেমন আছেন আপনি? জি স্যার, ভালো আছি। আমার মতো একজন নগণ্য মানুষকে ইনভাইট করার জন্য আপনাকেও ধন্যবাদ স্যার। আর মানে এখানে এসে আমি অনেক প্রাউড ফিল করতেছি। থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু নগণ্য যে কথাটা, ব্যাপার হচ্ছে যে আপনি নিজে খুব সুন্দর চিন্তা ধারণ করেন এবং বড়ত্বের চিন্তা ধারণ করেন বলেই হয়তো এই কথাটা আপনার মুখ থেকে বেরিয়ে এসছে। আজকে আপনি যে কাজটা শুরু করেছেন, আমি মনে করি এই কাজটা অনেক মহৎ একটা কাজ এবং অনেক বড় একটা উদ্যোগ আমাদের দেশের জন্য। এই কারণে যে অসংখ্য তরুণ যেখানে কি করবে কোনো দিশা পাচ্ছে না, সেই তরুণদের আপনি হতে পারেন বা হয়েছেন বলা যায় একটা আলোকবর্তিকা। যে আপনি সামনে এসে দাঁড়িয়েছেন, চাকে
যে সুন্দর করে পরিবেশন করা যায় এবং একজন MA পাস মানুষ যে নিজে চা বানিয়ে কাস্টমারদের সার্ভ করতে পারেন সেই দৃষ্টান্ত আপনি দেখিয়েছেন। এই জন্য আমি আপনাকে আরেকবার সাধুবাদ জানাই। আচ্ছা, একটু যদি বলেন মানে প্রথমেই যে MA পাস চাওয়ালা এই নামের আইডিয়াটা কিভাবে এলো? আসলে MA পাস চাওয়ালা এই নামের হিস্ট্রিটা খুব করুণ। আমি মানে একেবারে ডিটেলসে না যাই, আমি মনপুরা স্কুল অ্যান্ড কলেজের ইংলিশ লেকচারার হিসেবে ছিলাম এবং টিচিং প্রফেশন আমি অনেক দিন। তো করোনা আসলেই সবারই জীবনযাত্রা তো চেঞ্জ করে দিয়েছে। আর সবচেয়ে করোনায় ক্ষতিগ্রস্ত যে প্রফেশনটা সেটা হলো টিচিং প্রফেশন আর হসপিটালিটির যে এইটা আছে। তো তারপরে হসপিটালিটি চলছে কিছুটা, কিন্তু শিক্ষা ব্যবস্থা টোটালটাই একেবারে ক্লোজ ছিল। তা আমি ওখানে যেখানে জব করতাম, তো দেখতে পাচ্ছি প্রথম দিকে চিন্তা করতাম যে এটা হয়তো 2 মাস 3 মাস করোনাটা হয়তো লাস্টিং করবে, কিন্তু দেখি যে না, এটা অনেক দিন চলে যেতেছে। তো তখন আমি চিন্তা করলাম যে এভাবে তো আর বসে থাকা যায় না, কিছু করতে হবে। তো আমি অনলাইনেই দেখতাম, তো দেখি 10 মিনিট স্কুল তখন মানে খুব ছিল, ভালো অবস্থানে ছিল 10 মিনিট স্কুল শিখো। তো আমি চিন্তা করলাম যে তাহলে অনলাইনে একটা স্কুল দিই। তো আমারও একটা স্কুল ছিল অর্ক নামে। তো তখন যে অর্ককে আমি চিন্তা করছি যে 10 মিনিট স্কুল কিংবা শিখো তারা যেভাবেই করতেছে আমি মনে হয় যে আমিও পারবো, কারণ যেহেতু আমার টিচিং প্রফেশনে এতদিনের এক্সপিরিয়েন্স, তো সেই মানে জিনিসটাকে আমি হয়তো ভালো করতে পারবো। তো আমি ওভার কনফিডেন্স ছিলাম, ওভার কনফিডেন্সই যে কোনো জিনিসে খারাপ। তো তারপরে হলো আমি যেভাবে হোক মানে আমার ফ্যামিলি থেকে মানে জমি জমা বিক্রি করে আমি এই অর্ক প্রতিষ্ঠানটাকে দাঁড় করার জন্য খুব মানে ছিলাম, প্যাশনেট ছিলাম। তারপরে আমি এটা যখন শুরু করার পরে ওয়েবসাইট ডেভেলপার এবং ডিজিটাল মার্কেটার এদের যে মানে ওদের কি বলবো, মানে ওরা আনস্কিল্ড, অদক্ষ, এমন যে ওদের মানে ভুলের কারণে আমাকে কিন্তু মানে খেসারত দিতে হয়েছে। তা আমাদের মার্কেটিং অনেকদিন চলছে, কিন্তু তারা এই জিনিসটা ফুল সিস্টেমটা কোন একটা ভুল হলে ওয়েবসাইট ডেভেলপার দোষ দেয় ডিজিটাল মার্কেটারের, আর মার্কেটার দোষ দেয় ওয়েবসাইট ডেভেলপারের। তা আমাদের এখানে একটা আমরা কোর্স করছিলাম 16 ঘন্টায় কোরআন শিখি। উনি হলো ঢাকা ইউনিভার্সিটির হলো PhD হোল্ডার, ওই তাকে দিয়ে করেছিলাম। মানে আমরা অনেকগুলো কোর্সও রেডি করছিলাম। তো যাই হোক, এক সময় দেখতে পেলাম যে এই জিনিসটা হয়তো আর ভালো কিছু করতে পারবো না, কিন্তু অলরেডি তো অনেক টাকা নষ্ট হয়ে গেছে, প্রায় 8 মাস মতো ছিল আমাদের অফিসটা। তো আস্তে আস্তে আমি বুঝতেছি যে এইটা হলো ফেইলার একটা মানে প্রজেক্ট। তখন আমি চিন্তা করলাম যে আমি যদি এখন বাদ দিই তাহলে হয়তো এখানে 5-6 লাখ টাকা মতো থাকবে, কারণ আমরা স্টুডিওটা অনেক সুন্দরভাবে সেট আপ করছিলাম, কম্পিউটার ছিল, অনেক কিছু ছিল। আমি এই সব কিছু সেল যদি করে দিই তাহলে হলো 5-6 লাখ টাকা থাকবে আমার কাছে। তখন আমি চিন্তা করলাম যে নতুন কিছু, আমি যখন আমার অফিসটার মানে যে ছিল ল্যান্ডলর্ড ছিল, তাকে বললাম যে আমরা অফিসটা বাদ দিয়ে দেবো। তারপর আমাদের যে ছিল এখানে এমপ্লয়িগুলো ছিল, তাদেরকে আমি বললাম যে তোমরা সামনের মাস থেকে আর এখানে মানে কাজ করতে পারবে না। তো ওদেরকে বলার পরে আমি মানে ওনারা চলে গেল, পরে বলার পরে আমি মানে এমন মানে কি বলে ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেলাম, মানে আপসেট এত আমার ভেতরে কাজ করা শুরু করলো যে এটা কি করলাম, মানে দেখতে পাওয়া গেছে এতগুলো টাকা নষ্ট করে ফেলাইলাম। তো তারপরেই হলো আমি মানে এমন এক সময় আসলো যে আমি চিন্তা করলাম মানে এত আপসেট হয়ে গেছি যে আমি এই জীবন রেখে আর কি হবে, কারণ প্রত্যেকটা জায়গাতেই আমি এখন মানে একটা আমাকে নিয়ে মানে ফ্যামিলির লোকজন মানে খারাপ মন্তব্য করতেছে। তো আমি যখন চিন্তা করলাম যে যা, এই জীবনই আর রাখতাম না, কারণ আমি যদি এখন কাউরির কাছে গিয়ে দাঁড়াই তাহলে সবাই আমারে মানে তুচ্ছ তাচ্ছিল্য করতেছে। তা আমি ভাবলাম যে আত্মহত্যা করব। সব কিছু মানে করলাম। তারপরে আসলে আল্লাহর অশেষ মানে রহমতে আমি করি, বেঁচে যাই। তো বেঁচে যাওয়ার পরে আমি যখন মানে অনেক লেট হয়, তখন রাত 10টা বেজে যায়। আমি বাসায় গেলে আমার ওয়াইফ অনেক উল্টাপাল্টা কথাবার্তা বলে। তা আমি কথা বলতেছি, পরেই হলো মানে আমার মানে এত খারাপ লাগছে, আমার ওয়াইফরে তো আর এটা বলিনি আমি কোনো কিছু। তো আমার ওয়াইফ মানে অনেকই করতেছে, খারাপ ব্যবহার করতেছে। পরে আমি চিন্তা করলাম যে আমি ওরা বলতেছি যে তুমি আর কথা বলো না, আমার খুব খারাপ লাগতেছে। তো সে ওয়াশরুমে গেছে। এমন তো অবস্থায় আমার মানে আমি আর মানে আমার এখানে একটা মানে মাছি বসছে। তা আমি এটা সরার চেষ্টা করতেছি, কিন্তু আমি তার হাত তুলতে পারতেছি না, হাত পা কোনো কিছু আর নড়াইতে পারতেছি না। তখন আমি বুঝতেছি যে তাহলে কি আমার কোনো প্রবলেম হইতেছে কিনা। তা আমি তখন এটা করলাম যে থাক, মানে বেশি চেষ্টা করতে গেলে তো হয়তো হিতে বিপরীত হতে পারে। তা আমি একটু কাম অ্যান্ড কুল থাকার চেষ্টা করলাম। তো প্রায় 5-6 মিনিট পরে আল্লাহর অশেষ মেহেরবানি হয়তো আমি আবার আস্তে 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 মোটামুটিভাবে ঠিক হয়ে গেলাম। তো আসলে এই পরিস্থিতি মানে আমার মানে আমি যখন এখান থেকে করার পরে, স্ট্রোকটা হওয়ার পরেই আমি চিন্তা করলাম যে আমার 2টা ছেলে আছে,
আমি নিজে নিজে চিন্তা করলাম যে আমি কি ভুলটা ওখানে করতেছিলাম, অফিসে করতেছিলাম, আবার এখানে এসে কি হলো। তা আমি যদি আসলে মারা যাই তাহলে আমার সন্তানদের কি হবে। মানে এই জিনিসটা আমার আসলে এত খারাপ লাগছে। আমি যদি এখনো ওই দিনটার কথা মনে পড়ে, আমি মানে খুব ওই দিনটার কথা চিন্তা আসলে আমার এখনো চোখ দিয়ে মানে পানি পড়ে, আমি কথা বলতে পারি না। আমি কি ভুলটা করতেছিলাম, আমার সন্তানদের কি হতো। তারপরেই আমি চিন্তা করলাম যে আমার নতুন উদ্যমে কিছু করতে হবে, কারণ আমার জীবন শুধু আমার না, আমার জীবনের সাথে আরও অনেকগুলো মানুষের জীবন জড়িত আছে। তো আমি তখন চিন্তা করলাম যে তাহলে আমার কাছে যেহেতু 5-6 লাখ টাকা আছে, আমি মানে আমার তখন ঢাকা শহরে টিকতে হলে, ঢাকা শহরে যদি সার্ভাইভ করতে হয় তাহলে আমাকে প্রতিদিনের একটা ইনকাম সোর্স বের করতে হবে। আমি হয়তো তখন চাকরি চাইলেই তো করতে পারতাম, কিন্তু আমি যদি চাকরিতে জয়েন করি তাহলে প্রায় 1 মাস পরে আমি হয়তো স্যালারি পাবো। কিন্তু আমার তখন যে অবস্থানটা ছিল, আমার প্রতিদিন একটা মানে প্রতিদিনের একটা ইনকাম লাগবে, নাহলে আমি হয়তো চলতে পারবো না। তখন আমি ভাবলাম যে অটো রিক্সা কিনবো। তো অটো রিক্সা যখন, তো আমি যেদিনকে ডিসিশন নিলাম তার 2-3 দিন পরেই আমি দেখলাম যে একটা মিরপুরে অটো রিক্সাটা লোকটা খুব কষ্ট করে ঋণ করে করছে, কিনছে, কিন্তু ম্যাজিস্ট্রেট এসে, পুলিশ এসে মনে করে যে অটো রিক্সাটাকে বোল্ডোজার দিয়ে ভেঙে ফেললো। আমি চিন্তা করলাম যে যদি আমার ক্ষেত্রেই এটা হয়, মানে আমি কান্না থামাইতে পারতেছি না যে এই ঘটনা যদি আমার সাথে আবার রিপিট হয় তাহলে তো বাঁচা মুশকিল হয়ে যাবে তখন আমি চিন্তা করলাম যে না, এই ডিসিশন বাদ, মানে এমন একটা যাতে মানে টেকসই একটা কোনো ডিসিশন নিতে হবে। তা আমি যখন ঘোরাঘুরি করতাম তখন দেখলাম যে চায়ের দোকানগুলো খুব মানে ক্রাউডই থাকে। তা আমি চিন্তা করলাম যে চায়ের দোকান দিলে কেমন হয়। তো চিন্তা করলাম যে চায়ের দোকান আসলে, পরে আমি চায়ের দোকানদারদের সাথে কথা বলতাম, তো বললো যে ভাই হ্যাঁ লাভ আছে যদি আপনি করতে পারেন। হ্যাঁ, তা আমি তো অনেক এখন শুকিয়ে গেছি, তখন আমারে দেখে মানে ওই মনে করতো যে আমি ইয়ার্কি করতেছি। তো পরে বলতেছে ভাই কি মানে আমাদের প্রফেশন নেই, ইয়ার্কি করতেছেন আপনি। না রে ভাই, আসলে আমার ভিতরে ঢুকলে আপনি বুঝতে পারতেন যে আমি কতটুক মানে প্রবলেমের ভিতর দিয়ে যেতেছি, এবং আমি হয়তো আপনি কোন দিক দিয়ে কি ভাবতেছেন, কিন্তু আমি এটা করার জন্য ডিটারমাইন্ড। তো পরে আমি ফুল ডিসিশন নিলাম যে না, আমি চায়ের দোকান দিব। তো তখন আমি দোকান খোঁজা শুরু করলাম। তা আমার প্রথম চয়েসটা ছিল লাভ রোডে। তো লাভ রোডে আমি যখন করলাম, মিরপুর লাভ রোড, মানে মিরপুর 2 যেটা, তো ওখানে আমি যখন গেলাম তখন দেখলাম যে 7 লাখ 8 লাখ টাকা অ্যাডভান্স চাই। তা আমার কাছে আছেই 6 লাখ 5 লাখ 6 লাখ টাকা, তো আমি 8 লাখ টাকা অ্যাডভান্স দেবো কিভাবে। তারপর হাতিঝিলে দেখলাম, তো অনেক জায়গাতে দেখার পরে আসলে আমার কাছে যে টাকাটা আছে ওই টাকা অনুযায়ী আমি এটা করতে পারবো না। পরে নতুন বাজারের এখানে আমাদের যেটা প্রথম ব্রাঞ্চ, ওখানে হঠাৎ করে আমি ভাটারার দিকে ঘুরতে গেছি, তো দেখি যে একটা দোকান খুব সুন্দর, হ্যাঁ 14x7 এরকম। তো আমার কাছে দোকানটা খুব পছন্দ হলো। পরে আমি চিন্তা করলাম যে এই দোকানটাই আমি নিই। পরে গিয়ে কথা বলার পরে দেখলাম যে 2 লাখ টাকা অ্যাডভান্স। তা আমার কাছে মনে হলো যে তাহলে তো এটা আল্লাহর অশেষ রহমত যে আমি এটা 2 লাখ টাকার ভিতরে পারলে তো আমি 3 লাখ টাকা 4 লাখ টাকা যদি ডেকোরেশন করি তাহলেই হলো এটা আমি স্টার্ট করতে পারবো। তারপরে যখন আমি ওই এর সাথে কথা বললাম, ল্যান্ডলর্ডের সাথে কথা বলে ওই বললো যে হ্যাঁ 2 লাখ টাকা। পরে ওনাকে 2 লাখ টাকা অ্যাডভান্স করলাম। করার পরে এখন নাম নিয়ে চিন্তা করলাম, আমি যখনই কাউকে বলি যে আমি একটা চায়ের, কারণ আমি তো এখন অ্যাডভান্স নিয়ে নিয়েছি, মানে ওটা অ্যাডভান্স করা হয়ে গেছে ওরে টোটাল টাকাটা। তা আমি তো এখন শিওর যে আমি চায়ের দোকান দিতেছি, আমি এখন কনফার্ম হলাম। তো আমি পরে ওনারে পরে আমি যখন যাকে বলি যে আমি একটা চায়ের দোকান দিব, আমার যে পরিচিত যেগুলো, তো বলে যে চায়ের দোকান, তাহলে তুমি শিক্ষা অর্জন করে লাভ কি হলো। আমি বলছি কেন, শিক্ষা অর্জন করলে কি আমি কোনো কিছু করতে না, তুমি আসলে যে তোমার মাথা নষ্ট হয়ে গেছে, হ্যাঁ মানে এলোমেলো ডিসিশন নিতেছো, এগুলো তোমার প্রমাণ কিন্তু যে তোমার মাথা নষ্ট হয়ে গেছে। আমি যাকেই বলি, মানে 10 থেকে 15 জনকে বলছি, হয়তো সবাই একই কথাই বলে। তখন আমি ভাবলাম যে তাহলে এখানে মূল প্রবলেমটা হলো শিক্ষা। তা আমার এক ভাই পুলিশের সাব ইন্সপেক্টর, ওরে লাস্টের দিকে আমি ফাইনাল আমি যখন ডিটারমাইন যে আমি মানে চায়ের করবো, তখন আমি আমার ভাইকে লাস্ট বললাম যে ভাই আমি একটা তো চায়ের দোকান দিব। কারণ আমার ভাই আবার আমাকে, মানে আমার আব্বা 2008-এ মারা গেছে। টোটাল যে আমার পড়াশোনার যে যত যা সবকিছু আমার কিন্তু খরচ, মানে আমার বাবা মারা যাওয়ার পরে আমার বাবা যতটুকু করতো তার মানে বেশি করছে আমার কাছে মনে হয় আমার ভাই করছে। তো আমি ভাইরে তো জিজ্ঞাসা করা দরকার, পরে ভাইরে বললাম আমি। পরে বলছে যে না এটা তুমি কি বলো, মানে মাথা তোমার মানে পুরাই গেছে, তুমি এই ডিসিশন গুলো থেকে বেরিয়ে আসো, হ্যাঁ ভালো আবার ঢুকো, জবে ঢুকো।
আচ্ছা না ভাই, আসলে আপনাকে বলার দরকার এই জন্য বললাম, কিন্তু আমি ফুল ডিটারমাইন্ড এবং এবার আমি আর কাউরি কথা শুনবো না, প্রত্যেকটা ক্ষেত্রে আমি আমার ডিসিশনগুলোকেই এখানেই করব। পরে ভাই বললো যে আচ্ছা ঠিক আছে, তুমি যেটা ভালো বুঝো সেটা করো। তো পরে আমি চিন্তা করলাম যে তাহলে নাম কি দিব। এখন ভাইরে বলা হয়ে গেছে, মানে আমি এটাই করছিলাম যে আমার ভাইরে বলতে হবে আগে। তখন আমি নাম নেই করলাম যে নামের যেহেতু প্রবলেম, তা আমি তখন চিন্তা করলাম যে শিক্ষিত চাওয়ালা এরকম একটা নাম দেব। তখন আমি নিজে নিজে ভাবলাম যে শিক্ষিত বললে তো উনি ভাববে যে কতটুকু পড়াশোনা, এসে অনেক কথা বলবে। তাই আমি ভাবলাম যে না, এটাও তাহলে নামটা ঠিক হইতেছে না। তখন MA পাস্ট চাওয়ালা এই নামটাকেই করলাম। MA পাস্ট চাওয়ালা, পাস্ট চাওয়ালা, পাস করা হয়ে গেছে আর কি। তো আমি তখন চিন্তা করলাম যে এই নামটাও শ্রুতি মধুর দেখাইতেছে না, তারপরে হলো MA চাওয়ালা দিলাম। তো তখনও আবার অনেকজন যখন MA চাওয়ালা বলি তখন বলে যে মা চাওয়ালা। হ্যাঁ, তখন আমি বললাম যে না, তাহলে আরো পার্টিকুলার হওয়া দরকার নামটা, সুন্দর সুন্দর মানে পরে MA পাস চাওয়ালা এই নামটাকে দিলাম। এবং নামটার ভিতরে যে পয়াকা দন্তস্ব এই জায়গাতেও আমি একটু করলাম যে মানে সবাই হলো তালেবস্ব দিয়ে লেখে। আমি ভাবলাম যে ওই যাতে আমাকে এই কারণে বলতে আসে যে এই আপনি MA পাস করছেন কিন্তু তালেবস্ব না দিয়ে দন্তস্ব দিয়েছেন কেন, মানে এই জায়গাগুলোতে, মানে প্রত্যেকটা জায়গাতেই আমি একটা ব্র্যান্ডিং করার একটা চেষ্টা করছি যে যাতে উনি এসে জিজ্ঞাসা করে আমাকে। তারপরেই হলো এই নামটাকে ফিক্সড করলাম যে MA পাস চাওয়ালা। MA পাস চাওয়ালার যখন আমরা বিলবোর্ডটা নিয়ে আমরা এই আমাদের শপে যাই, তা আমি যেতেছি আর আমার এক ফ্রেন্ডে বলতেছি যে নামটা কি দেওয়া ঠিক হইতেছে কিনা। ফাইনাল যে আমরা বিলবোর্ড তৈরি করে ফেলাইছি, সবকিছু করছি, কিন্তু তারপরেও কেন যেন আমার মন কেমন, মানে সবাই যে জায়গাতে মানে না বলতেছে আমি ওই জায়গায় একাই আমার ডিসিশন নিতেছি। তো ওনাকে বললাম যে আমি কি নামটা কি দেওয়া ঠিক হইতেছে। তো ওই আবার শিক্ষিত হতো না, তা বলছে ভাই আপনি যেটা ভালো মনে করেন ওটাই করেন। উনি লাস্ট মানে আমাকে বলটা দিল যে আপনি যদি মনে করেন যে ভালো ওকে তাহলেই দেন। আমি ভালো মনে করতেছি, তাহলে চিন্তা করেন না, তো দেন। তো এই নামটা যখন আমরা বিলবোর্ডে দিলাম, তারপরেই হলো নামটা দেখে আমাদের যে বাড়িওয়ালা বলতেছে যে এই নাম এটা কি নাম দিয়েছেন আপনি, এই নাম তো দেখলে পুলিশে দেখলে আপনারে ধরে নিয়ে যাবে। আমি বলছি এটা কি কোনো অবৈধ নাম? এটা কি অবৈধ কোনো কাজ করতেছি আমি? পরে লাস্ট এখানে এই নামটা ফিক্সড হলো এবং এটা একটা লিমিটেড কোম্পানি। জি, আমরা এতক্ষণে জেনে ফেললাম যে MA পাস চাওয়ালার নামের কাহিনীটা অনেক বিস্তৃতভাবে। যে কথা আমিও প্রথম ইন্ট্রোডাকশনে বললাম এবং আপনিও বললেন যে আত্মহত্যা করতে গিয়েছিলেন, এবং যদি ওই দিন রশিটা ছিঁড়ে না পড়তো তাহলে তো আসলেই আপনার সাথে এখন আর কথা বলা হয়তো হতো না। যখন আপনি রশিটা টানাচ্ছেন, যদিও কথাটা দর্শক মণ্ডলী কথাটা খুব বেদনার যে আপনার চোখ দিয়ে পানি এসছে, যে রশিটা যখন টানাচ্ছেন তখন কি আপনার মনে হচ্ছিল যে আপনার ছোট ছোট বাচ্চার কি হবে, বা ওই এসব কি তখন কাজ করে নাই মনের মধ্যে? হ্যাঁ, মানে আসলে তখন তো যখন আমি মানে টানতেছিলাম এটা, তখন আমার কাছে মনে হয়নি, কারণ তখন তো আমার ভেতরে খুব জিদ কাজ করতেছে, অপমান বোধ, মানে সবাই রাখবো না, হ্যাঁ এই জীবনে রাখবো না, কারণ রাখলে আমি কিন্তু আমার ওয়াইফ যে আমাদের লাভ ম্যারেজ, তা আমি পৃথিবীতে আমি যদি সবচাইতে কাউকে ভালোবাসি এখনো স্টিল আমার ওয়াইফরে খুব ভালোবাসি। হ্যাঁ, তো দেখি যে ওই সাপোর্ট করে না, মানে অনেক ক্ষেত্রগুলোতে করে। আসলে ওনারও তো না, মানে লাভ ম্যারেজগুলো হয় সাধারণত আমাদের দেশে যে জিনিস প্রবলেম, যে ফ্যামিলি তখন এটাকে কোনো সাপোর্ট দেওয়ার চেষ্টা করে না। মানে আমার যে শ্বশুর উনি মনেই করে, আমার ওয়াইফরে বারবার এই কথাটা বলে যে তুমি জীবনে সবচেয়ে বড় ভুল করছো, মানে আমাকে বিয়ে করে। মানে এই জিনিসগুলো তখন খুব জিদ কাজ করতেছিল যে এই কথাগুলো তো আবার আমার মানে শ্বশুর বলবে, আমার ওয়াইফরে বলবে, বারবার বলবে, কিন্তু মানে এই জিনিসগুলো প্রচুর বলে। তখন আমার ওয়াইফ শুনে অনেক মন খারাপ করে যে, এবং এখন কিন্তু বলে যে আমার ওয়াইফ মানে সরাসরি বলে দেয় যে আমি জীবনে সবচেয়ে ভুল করছি আপনাকে বিয়ে করে। এই কথাগুলো উনি যখন বলে, কিন্তু আমি পৃথিবীতে মানে সবচাইতে যে মানুষটাকে ভালোবাসি তাকে খুব ভালোবাসি এবং স্টিল জীবনে কোনোদিন তার হাত ছাড়বো না, এটা কনফার্ম। কিন্তু আসলে টাকা না থাকলে ছেলে মানুষ যতই যাকে ভালোবাসুক, যতই লয়াল হোক, যতই যাই করুক না কেন, যতই পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী মানুষ হলো যার টাকা আছে। সে যতই মূর্খ হোক, সে একজন PhD হোল্ডারকে কিন্তু চালাইতেছে। সে বলতেছে যে এই জন্যই আমি শিক্ষিত না, কিন্তু আমি দেখতে পাওয়া গেছে আপনি আমার আন্ডারে আছেন। আমার একটু প্রশ্নটা ছিল, আবার একটু মনে করাই দিই যে ওই সময়ে মানে ওই মুহূর্তটাকে আমি ধরার চেষ্টা করছি যে ওই সময় আপনার বাচ্চাদের কথা, ওয়াইফের কথা, মানে আপনার মনস্তত্ত্বটা কেমন ছিল ওই সময়? ওই সময় আমার কাছে মনে হয়েছে যে আসলে আমি পৃথিবীতে সবচাইতে বোঝা, এই বোঝাকে আর রাখা ঠিক হবে না। হ্যাঁ,
আর পৃথিবীতে একটা মানুষ নাই যে আমাকে বলবে যে তোমার বেঁচে থাকার দরকার আছে। আচ্ছা, দেন একটা পয়েন্ট যেটা আমি মনে করি দর্শকদের দরকারও, মানে শুনলে ওনারাও খুশি হবেন, সেটা হচ্ছে যে এই যে মৃত্যুর মুখ থেকে যখন আপনি ফিরে আসলেন এবং বাঁচার আবার তীব্র আকাঙ্ক্ষা তৈরি হলো এবং জীবনে কিছু করার প্রচণ্ড একটা তাড়না ভিতরে কাজ করতে থাকলো, সেই তাড়না থেকে আপনার এমএ পাস চাওয়ালা জি তৈরি। এখন ওই তাড়নাটাকে আপনি ধরে রাখতে পারছেন, ওই জিদটাকে আপনার মধ্যে এখনো তখনকার মতো উজ্জ্বল আছে, জ্বলন্ত আছে? হ্যাঁ, এটা তো মানে যত দিন যেতেছে তত আরো এটার প্রতি আরো মানে গুরুত্ব বুঝতেছি, এবং যে এটার যে এখন যে জিনিসটা মনে হয়েছে যে এটাকে সাকসেসফুল করতে হবে। আচ্ছা, যে মানুষ আপনি ধরেন টাকা পয়সা একেবারে ছিল না, বাবার পয়সা এনে জমি বিক্রি করে এনে টাকা নষ্ট করেছেন বলতে আমি ওইভাবে দায়ী করছি না আপনাকে, একটা প্রসেসে পড়ে টাকাগুলো নষ্ট হয়েছে। এখন আপনি এখন প্রতি মাসে 10 লাখের বেশি টাকা আপনি বিক্রি করে আপনার রেভিনিউ আসে এবং আপনার যে প্রফিট আসে সেই প্রফিট থেকে আপনার সংসার চলে এবং রেভিনিউ থেকে আপনার সবার বেতন দেন, প্রায় লাখখানিক বা তার কিছু টাকা বেতন আপনি দেন এবং বাকি টাকা আপনার রিটেন আর্নিং হিসাবে থাকে পরবর্তী গ্রোথের জন্য, পরবর্তী স্বপ্নের জন্য। এই অবস্থাটাকে আপনি কি বলেন যে আপনি এখন সাকসেসফুল হয়েছেন? আসলে সাকসেসফুলের তো মানে স্পেসিফিক কোনো ডেফিনিশন নাই, কিন্তু এখন বলতে পারি যে না, মোটামুটি সাকসেসের পথে আছি, মানে যাত্রা শুরু করেছি। জি, সাকসেস হওয়ার পথে যে মানে একটা লাগে, মানে যে কোনো বিল্ডিং করার আগে যে একটা কনস্ট্রাকশন, আমি মনে করি সাকসেসের যে কনস্ট্রাকশনটা, ফাউন্ডেশনটা করা হয়েছে। আচ্ছা, এবার আমি মানে যুবক যারা তোমরা শুনছো একটু মনোযোগ দিয়ে শুনবে, সেটা হচ্ছে যে আপনি বলছিলেন যে আপনার আপনজনেরা আস্থায় নিতে পারছে না, বা চায়ের ব্যবসা করবে একটা অনার্স মাস্টার্স পাস করা ছেলে, ইংলিশে আরো বাংলাদেশের মতো জায়গাতে, এটাকে মেনে নিতে পারছে না, সবাই ভর্ৎসনা করছে। এখন যে আপনি ধরেন কয়েকজন মানুষকে চাকরি দিয়েছেন নিজে ছোট একটা চাকরি না করে, অল্প বেতনের, ছোট বলতে আমি বোঝাচ্ছি, তার এখন কি সমাজে আপনার অবস্থান কি একটু চেঞ্জ হচ্ছে নাকি এখনো আগের মতো সেই ভর্ৎসনা রয়ে গেছে? না, আগের থেকে কিছুটা চেঞ্জ হয়েছে, কিন্তু যে জিনিসগুলো হলো আসলে আমরা সবসময় প্র্যাকটিক্যাল দেখতে চাই, সাফল্যটা দেখতে চাই। হ্যাঁ, কিন্তু সাফল্যের মনে করেন আপনি 1 থেকে 100-তে যাবেন, তো 100-তে যেতে তো আপনার অনেকগুলো রাস্তা ক্রস করতে হবে, 10, 15, 20 কিংবা এই যে ক্রসগুলো। এখন আমরা দেখতেই চাই যে 1 থেকে যাতে 100 হয়ে যায়, মানে হঠাৎ করে দেখতে। হ্যাঁ, হঠাৎ করে। কিন্তু আবার অনেকজন বলে যে আরে আঙ্গুল ফুলে কলা গাছ, আঙ্গুল ফুলে কখনই কলা গাছ হয় না, ভিতর যে ফুলে এটা কেউ দেখে না, যখন ফুলে যায় তখন চোখ পড়ে। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট। কিন্তু এই যে আমি যে প্রসেসগুলোর ভিতর দিয়ে যেতেছি, আমার গত বছর ডেঙ্গু হয়েছিল, তো আমি এত ডেডিকেটেড কাজের প্রতি, মানে আমি এখন মনে করি যে পৃথিবীতে কাজ, তাতে যেই কাজ হোক না কেন, বৈধ কাজ, ছোট হোক বড়, কোনো কাজই ছোট বড় না। দেখতেছে আমি যদি চা না বানাই তাহলে আরেকজন চা খাবে কিভাবে? অবশ্যই। আবার উনি যদি চা খেতে না আসে, বানাও। এই জন্যই হলো সকলের তরে সকলে মোরা, প্রত্যেকে মোরা পরের তরে। তো এই জিনিসটা আসলে আমরা কেন যেন মানতে চাই না। হ্যাঁ, তা আমার কাছে যে জিনিসগুলো মনে হয়, কাজ করতে হবে, কাজ কোনো কাজই ছোট বড় কোনো কাজ। আচ্ছা, এই পর্যায়ে এসে আপনার কি মনে হচ্ছে যে ব্যবসা করতে অনেক টাকা লাগে? না, এখন আসলেই আমি যখন 2022-এ আমার যে অর্ক ছিল, তখন মনে করতাম যে কাজ করতে টাকা লাগে, কিন্তু এখন আমার কাছে যে জিনিসটা মনে হয়, কোনো বিজনেসকে ডেভেলপ করার জন্য টাকা অত গুরুত্বপূর্ণ না। এখানে কিন্তু হ্যাঁ, ইনিশিয়েটিভ, হ্যাঁ, এবং এখানে এই কাজটা কত ইজি ভাবে করা যায়, এই কাজটা কমে কিভাবে করা যাবে, এই জিনিসগুলো যে শিখতে পারবে, জানতে পারবে। আর এটারও তো প্রসেস আছে, উনি চাইলেই কিন্তু শিখে যেতে পারবে না। মানে আসলেই কোনো জিনিস মানে সাকসেসফুল হওয়ার আগে কিন্তু অনেক ফেইলার হতে হবে, না হলে কিন্তু আমি যে জিনিসটা বুঝি, যেমন আগে আমি কাজ করাইতাম আরেকজনকে দিয়ে, আমি বসে থাকতাম, বলতাম যে করো এই কাজটা, কিন্তু এখন আমি নিজে গিয়ে করি, কারণ উনি যদি না থাকে তাহলে এই কাজটা কে করবে? আমাকেই তো করতে হবে, তাহলে উনি থাকা অবস্থায় আমি করি। তার মানে আপনি বলছেন, খুব ইম্পর্টেন্ট একটা মেসেজ এটা, যে আপনি যদি সফল হতে চান তাহলে অনেকবার ব্যর্থ হতে হবে। জি, ব্যর্থ হতে হবে। তাহলে যেসব ছেলে মেয়েরা একটু ব্যর্থ হলেই ভয় পেয়ে পিছিয়ে যায়, ব্যর্থ হবে এই ভয়ে কাজই শুরু করে না, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? না, আসলেই আপনি যদি পানিতে পা না দিয়েই যে আপনি মহাসাগর কিন্তু জয় করতে পারবেন, কিন্তু পাড়ি দিতে পারবেন হয়তো নৌকায় চড়ে, কিন্তু জীবনে সাকসেসফুল হতে হলে আপনাকে কত হাজার যে ঘাম ঝরাতে হবে শরীর দিয়ে, এই ঘাম যদি না ঝরাতে পারেন, পৃথিবীর এমন একজন সাকসেসফুল মানুষ নাই যে তার ঘাম ঝরায়নি। তার মানে আপনি বলছেন আপনার যতটুকু জীবনের জার্নি, আপনি বলছেন যে হার্ডওয়ার্ক এটা একটা দারুণ প্রি রিকুইজিট, পূর্ব শর্ত ফর এনি সাকসেস।
মানে হার্ডওয়ার্ক ছাড়া কোনো উন্নতি সম্ভব না। না। আচ্ছা, এখন এই চা নিয়ে যেহেতু আপনি এমন একটা প্রোডাক্ট নিয়ে ডিল করছেন, যে প্রোডাক্টের ডিমান্ড অলরেডি আমাদের দেশে প্রচুর, চা নিয়ে এখন প্রচন্ড মাতামাতি, মানুষ চা খায় না এমন মানুষই খুঁজে পাওয়া যায়। মানে মানুষ মানে পানির পরেই হলো চা খাচ্ছে। চায়ের অবস্থানটা। তো এই চা নিয়ে মানে আপনি প্রচুর গবেষণা করেছেন। জি, গবেষণা ফাইন্ডিং মানে আপনার ভাবনা চা সম্পর্কে গবেষণা থেকে যেটা উঠে এসেছে, যদি 1 মিনিট একটু শেয়ার করেন। আসলে যেমন আমি রং চাটা যখন করতে যাই, মানে আমাদের প্রথমে রং চা ছিল 4 টাকা। তো অনেকজন এসে বলতো যে কিভাবে এটা সম্ভব। তো আসলে এই কনসেপ্টটা এসে ইউআইইউ ইউনিভার্সিটির এখানে এক ভদ্রলোক চায়ের ব্যবসা করে, তো উনি 10 টাকায় রং চা দিতেছে। আমি ওরা বললাম যে ভাই 10 টাকা রং চা কিভাবে খরচ করেন বলেন তো। তো বলতেছে যে চিনির দাম বাড়ছে, এই দাম বাড়ছে। আমি বলছি চিনির দাম বাড়ছে হয়তো কেজিতে 10 টাকা কিংবা 20 টাকা, এর জন্য চায়ের দাম আপনি রং চা 10 টাকা করে দিবেন? তা আমি যাই হোক মানে অনেকগুলো রিসার্চ করার পর আমি যেটা দেখছি, যেমন দেখেন আমি যদি 100 কাপ চা বানাই, 100 কাপ চা দেখতে পাওয়া গেছে যে আমি 6 লিটার করলাম, মানে পানিতে 60 গ্রাম চা পাতি দিলাম। 6 লিটার পানিতে 60 গ্রাম চা পাতি যদি আমি দিই, তাহলে এই মোটা দানার পাতা নাকি চিকন দানা? বিওপি, যেটা বিওপি হতে পারে, হ্যাঁ, তারপর এফবিওপি হতে পারে, কিংবা মানে বিওপিটাই আমরা বেশিরভাগ ইউজ করি। তো বিওপি চা পাতি দেখতে পাওয়া গেছে যে পুষ্টির আমরা একটা চা পাতি ইউজ করি। তো ওরা হলো 270 টাকা কেজি রাখে। তা আমরা যদি 60 গ্রামই করি তাহলে প্রায় 16 থেকে 18 টাকা মতো খরচ হইতেছে। তাহলে আমি 6000 মিলিগ্রাম পানিতে আমি 60 গ্রাম চা পাতি দিয়ে 100 কাপ চা রেডি করে ফেললাম। চিনি কতটুকু লাগবে? তো চিনি দেখতে পাচ্ছি আমি 50 টাকার যদি চিনি দিই আর ওই যে 18 টাকার যদি চা পাতি দিই, তাহলে 100 কাপ চা রেডি। তাহলে হলো মানে এখানে কত, এই 50 টাকা আর হলো 16 টাকা, 66 টাকা। তাহলে কত আসতেছে, প্রায় 100 কাপে 66 পয়সা করে, মানে 1 টাকা করেও আসে না। মানে আমি 100 কাপ চা বানাইলাম 100 টাকা দিয়ে ধরেন, তাহলে আমার কস্ট পড়তেছে কত, 1 টাকা করে। আমি যদি ওটা 4 টাকা বিক্রি করি তাও তো 3 টাকা লাভ করতেছি, মানে 300% লাভ করতেছি আমি। অবশ্যই। তা আমি যখন এটা 8 টাকা বিক্রি করতেছি, 700% লাভ। কথাটা বুঝেন। এখন উনি মানে এই চা গুলো যারা বিক্রি করে তারা তো দেখতেছে যে কিছুটা অশিক্ষিত, এবং ওনারা এটাকে নিয়ে চিন্তা করার সময় নাই কিন্তু, ঠিক আছে, এবং এটার প্রতি এত প্যাশনেট না, এবং এটাকে নিয়ে সুদূর প্রসারী কোনো প্ল্যানিং নাই, তাদের কোনো স্কেলেবল করার কোনো অপশন নাই, আর এটা ওরা বুঝতেছে না। এই জন্যই এখন ওনারা যখন কিভাবে ব্যবহার করে, মানে 8 টাকা নিতেছে কেন, ওনারা আমরা যেমন চিনিটাকে সুগার সিরাপ করে ফেলাই, হ্যাঁ, যে 1 কেজি চিনিতে আমরা দেখতে পাওয়া গেছে যে 1 কেজি পানি দিই, তাহলে 1 কেজি চিনিতে 1 কেজি পানি দিলে 2 কেজি কিন্তু হয়ে গেল। তাহলে এটা যখন আমরা 15 ml করে দিই, 15 ml করে চা পাতি মানে প্রতি চায়ে দিতেছি, তাহলে আমরা কিন্তু সুগার ব্যবহার করতেছি না, সুগারের যে আমরা সুগার সিরাপ ব্যবহার করতেছি। এখন যখন আমরা সুগারের চামিচে করে দিই তখন এটা আবার সময় লাগে, মানে গুলাইতে অনেকক্ষণ দেখেন যে নাড়ে। কিন্তু আমরা চা দেখতে পাচ্ছি ওই যেহেতু লিকুইড, ওটা দেওয়ার সাথে সাথে একবার যদি চামিচ দিয়ে করে দিই, একটু হালকা মানে করি নাড়ি, মিক্স আপ হয়ে গেল, সময় কম লাগতেছে, সবকিছু আমরা মানে এভাবে চাটাকে আমরা একটা শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। মানে আপনি প্রচুর গবেষণা এটা চা নিয়ে আমি করতেছি। বাংলাদেশের চায়ের বাজারটা কত বড়, এর সম্পর্কে কোনো ধারণা আছে? হ্যাঁ, চায়ের বাজার তো প্রায় 4,500 কোটি টাকার চায়ের বাজার আছে ইয়ারলি। জি। আচ্ছা, আপনি যদি কথার কথা যে কখনো যদি 0.5% এই বাজার দখল করা যায়, তাহলে তো এটা বড় একটা বিশাল একটা এখানে। আপনি কি এরকম কোনো চিন্তা করেছেন যে আপনি এই মার্কেটের কতটুকু মার্কেট শেয়ার আপনি নিতে চান? আমি আসলে চা নিয়ে যেহেতু অনেক মানে গবেষণাটা করি এই কারণেই যে চা বলতে যাতে একসময় এমএ পাস চাওয়ালাকেই জানে, মানে চা মানে এমএ পাস চাওয়ালা, আরো থাকবে, কিন্তু আমরা এটাকে লিড দিব। তো এমএ পাস চাওয়ালার দেখতে পাওয়া গেছে যে কোনো একটা জিনিস সম্পর্কে জানতে চাইবে চা রিলেটেড, মানে আমাদের কাছে যে রিপ্রেজেন্টেটিভ গুলো আছে, আমি দেখছি যে আসলে ওনারা, আমি যখন কিছু জিনিস জানতে চাই তখন বলে যে না এটা আমার বস জানে। তো আমি বলি বসরে একটু করেন, বস যখন আসে তখন দেখি যে বসও এটা মানে জানে না। মানে জিনিসটা এটা কিন্তু কোনো খারাপ কিংবা পজিটিভ কিংবা এগুলো বলতেছি না, জিনিসটা বলতেছি যে আসলে এটার প্রতি ওরা আবেগী না, মানে গভীরে ঢোকে না। হ্যাঁ, গভীরে ঢোকে না, মানে ভাবে যে ধুর এই চাকরি আর কয়দিন করব, বেশি দিন করব না, এটা বাদ দিয়ে দেবো, এই জন্য এটাকে নিয়ে চিন্তা করে না। কিন্তু আমি চিন্তা করছি যে চা আমার পরবর্তী প্রজন্ম, তার পরবর্তী প্রজন্ম এই চাই বিক্রি করবে, এবং আমি এই পর্যায়ে নিয়ে গিয়ে যাতে করে তাদের জন্য কাজটা খুব ইজি হয়ে যায়।
তার মানে আমাদের মানে যে কথাটা আপনি বললেন খুবই ইম্পর্টেন্ট, যে আপনি তো শুধু না, আপনার বাচ্চারা যারা লেখাপড়া শিখছে, এরা করবে, তাদের বাচ্চারাও করবে, মানে এটা এমন একটা পর্যায়ে চলে যাবে ব্র্যান্ড নেম হিসাবে। জি, ব্র্যান্ডিং এর জন্য আপনি কি করছেন মূলত? আসলে ব্র্যান্ডিং এর জন্য আমরা যেমন গত পহেলা বৈশাখে আমরা 1 টাকায় দুধ চা দিয়েছিলাম। তো 1 টাকা দুধ চা আমরা এমন হয়েছে যে প্রায় 4 ঘন্টাতে আমরা 8,000 কাপ চা সেল করছি। এইখানে আপনার কি কোনো প্রফিট হয়েছিল 1 টাকা? না, প্রফিট তো আসলে 1 টাকা, তো একটা কাপের দামই তো 90 পয়সা। 90 পয়সা। কিন্তু আমরা মানে এটা আমাদেরকে আপনাদের জানান investment। দেওয়ার জন্য যে হ্যাঁ এম এ পাস চাওয়ালা, তা আমাদের ওই জায়গায় যে জায়গায় আমাদের শপটা, ওটা ছিল আগে এই মানে একটা নাম ছিল সানরাইজ, এলকে সানরাইজ। তো এখন ওইটা খুব বড় একটা প্রজেক্ট, কিন্তু ওই জায়গার নাম বাদ হয়ে গিয়ে আমাদের এখন এম এ পাস চাওয়ালা, মানে কেউ যদি বলে যে কোথায় যাবে, এম এ পাস চাওয়ালার ওখানে। যাক, আপনার এমএ পাস চাওয়ালা যেটা, হ্যাঁ। এটা সারা দেশে ছড়িয়ে পড়ুক, যেন জি। সবাই মনে করে যে এমএ পাস চাওয়ালা। জি জি যদি সেটা হয় তাহলে এই দেশের অনেক তরুণী তারা হয়তো চায়ের বিজনেসের প্রতি ঝুঁকবে এবং তারা এই ব্যবসা করতে যেয়ে গর্ববোধ করবে, কারণ এটা তো আপনার ভালো পয়সা জেনারেট করতে পারে। জি আমি মাঝে আপনাকে একটু বলি যে পূর্বাচলে একটা ছেলেকে আমি জিজ্ঞাসা করলাম যে তুমি কত ইনকাম করো, কয় স্যার সেই হিসাব তো করি নাই, তো আমি দিনে 4,000 কাপ চা বেচি। 4,000 কাপ মানে সকাল থেকে রাত 11টা পর্যন্ত সে 4,000 কাপ চা বেচে। তো প্রফিটেবিলিটি হিউজ। জি জি কিন্তু এই যে আমাদের মানসিক দারিদ্র্য যেটা, যে না এই ব্যবসা আমি করবো না, আমি লেখাপড়া শিখেছি, তো এই জায়গাতে আপনার এই যে প্রচেষ্টা এবং আপনার ব্যক্তিগত ইনভলভমেন্ট, আপনি নিজে চা বানিয়ে বিক্রি করছেন, এই অনুপ্রেরণা অনেক যুবককে অনুপ্রাণিত করবে বলে আমি মনে করি, এবং আপনার অনুপ্রেরণা দেশে দেশে মানে সারা দেশে ছড়িয়ে যাক। এমএ পাস চাওয়ালা, বিএ পাস চাওয়ালা এই দেশে অনেক হোক, কারণ এই দেশে অনেক দরকার। আপনার চায়ের বাইরে আর অন্য কোনো বিজনেস করার চিন্তা নেই? না, মানে আসলে এটাকে মানে এমন একটা পর্যায়ে নিয়ে যাব, আমার খুব ইচ্ছা, প্ল্যান যে চা মানে চা, আমার প্ল্যানটাই হলো যে চা বলতে যাতে এম এ পাস চাওয়ালাকে বুঝে, এর জন্য যত কাজ করার দরকার আমি কাজগুলো মানে ব্যাক এন্ডে করতেছি। আচ্ছা, এখন একটা দুর্দান্ত একটা প্রশ্ন করি। ধরেন আপনার এমএ পাস চাওয়ালা যে দোকানটা এখন আছে, আউটলেটটা আছে, ভেরি ভাইব্রান্ট, অনেক লোকজন আসছে, আল্লাহ না করুক ধরেন এক সকালে দেখলেন যে এটা কেউ দেশলাই দিয়ে আগুন দিয়ে হোক বা গ্যাস লিকেজ হয়ে এটা পুরো আউটলেটটা পুড়ে গেল। যদি এরকম কত কিছু তো হয়েছে, টমাস আলভা এডিসনের পুরো ফ্যাক্টরি পুড়ে গেছিল 1914 সালে, যেমন হোন্ডা কোম্পানির যে ওনার হ্যাঁ। বারবার ফ্যাক্টরি পুড়িয়ে যেত। তো এখন ব্যাপার হচ্ছে যদি এরকম হয় আপনি কি করবেন? আসলে আমার প্রিপারেশন ফর দ্যাট। হ্যাঁ, আমি আসলেই মানে বললাম তো যে আমি যখন খেতে যাই তখনও এমএ পাস মানে চা নিয়ে দেখি, ভিডিও দেখি আমি ইউটিউবে। আমি যখন ঘুমাইতে যাই মানে চায়ের ভিডিও দেখতে দেখতে হয়তো আমি কখন ঘুমিয়ে গেছি, আবার উঠার পরেও কিন্তু আমি এই জিনিসটাকে নিয়ে চিন্তা করি। মানে আমার প্রত্যেকটা জায়গায় মানে ফার্স্ট প্রায়োরিটি হলো চায়ের জায়গাটা। এখানে আমি একটু আপনার কথার সাথে টান দিয়ে আমি শ্রোতাদের একটা কথা বলি, যে যদি কোনো স্বপ্ন আপনি ওইটা নিয়ে আপনি খান, আমাদের শহীদ সাহেবের মতো ওইটা নিয়ে আপনি চিন্তা করেন, ওইটা নিয়ে আপনি ঘুমান, ওইটা নিয়ে আপনি কাজ করেন, ওইটা নিয়ে আপনি হাঁটেন, তাহলে সেই স্বপ্ন বাস্তবায়িত আপনার হবেই, এর কোনো ব্যতিক্রম নেই। শহীদুল ইসলাম খুব সুন্দর করে কথাটা বলেছেন। এখন যদি আমার দোকানটা ওখানে পুড়ে যায় তাহলে দোকানের সামনে যে জায়গাটুকু আছে ওই জায়গাতেই আমি একটা চুলা কিনে ওই জায়গাতে আবার চা শুরু করে দেবো। তার মানে চা আপনি ছাড়বেন না, চা ছাড়বো না। দ্যাট ইজ দ্য স্পিরিট, আই লাইক ইট। আমি মনে করি যে আপনি এই যুব সমাজের অনুপ্রেরণা, বিশেষ করে খুবই ডিমান্ডেবল একটা সেক্টরে আপনি কাজ করছেন, কিন্তু যেটাকে শিক্ষিত লোকের ব্যবসা বলে কেউ মানে না, মানতে চায় না। যারা আমাদের সমাজে এখন যারা অসংখ্য মানে প্রতি বছর প্রায় 22 লাখ শিক্ষিত যুবক যুবতী কর্মক্ষেত্রে প্রবেশ করছে, এদের উদ্দেশ্যে আমি যদি বলি যে আপনি কিছু বলুন, মানে তাদের কোনো অনুরোধ করুন বা কোনো পরামর্শ দিন, তাহলে সেটা কি বলবেন? আসলেই ওই একজন মানে জ্যাক মা একটা কথা বলছিল যে যদি একটা বানরের কাছে যদি কিছু কলা রাখা হয় আর এক জায়গাতে যদি কিছু টাকা রাখা হয় তাহলে বানর কিন্তু কলাই নিবে, কিন্তু উনি জানে না যে টাকা দিয়ে আরো অনেক কলা পাওয়া যেত। তো আসলেই কিন্তু আমরা আমাদের যে একাডেমিক শিক্ষাটার মানে শুধু মার্কস নিয়ে যে শিক্ষাটা, এই শিক্ষায় আমরা বেশি শিক্ষিত হই, এই জন্য যে আউট যে সিস্টেম মানে জিনিসগুলো আমরা জানি না। এই জন্য এখন আমরা আমাদের যে জেনারেশন তারা চাকরিকে মনে করে যে ফার্স্ট প্রায়োরিটি দেয়। একজন শিক্ষিত মানুষ একজন মূর্খ মালিকের কাছে কাজ করতে প্রস্তুত আছে, কিন্তু সে নিজে আবার মূর্খ মালিক যে ব্যবসা করছে সে করতে চায় না। মানে আমরা সব সময় সেফ এন্ড সিকিউর থাকতে চাই।
তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আমরা সেফ অ্যান্ড সিকিউর থাকতে থাকতে হুম। বা নিজেকে সিকিউর করতে করতে নিজেকে ইনসিকিউর করে ফেলি। হ্যাঁ, এখানে কমফোর্ট জোন থেকে বের হয়ে আসতে হবে। আমার কাছে মনে হয় যে আসলে চাকরি করুক, চাকরি তো আমারও ফার্স্ট প্রায়োরিটি ছিল, কিন্তু আসলে আমার কাছে মনে হয় যে মানুষ দুইভাবে শিক্ষা মানে করে পরিবর্তন হয়, ঠেকে ঠেকে পরিবর্তন হয়, নাহলে সে নিজে কোনোভাবে পরিবর্তন হয়। আমার কাছে যেটা মনে হয় যে উনাকে মানে এখনকার দিনে মানে কোনো জিনিসকে ছোট ভাবার কোনো নাই, অবকাশ নাই। এই চায়ের দেখতে পাচ্ছি চা বিক্রি করে মাসে মানে বছরে সে 500 কোটি টাকা রেভিনিউ জেনারেট করতেছে। ইন্ডিয়ার এক আছে যে 64 বার, এনারা হলো পৃথিবীতে সবচেয়ে বেশি চা বিক্রি করে। 500 কোটি টাকা উনি শুধু চা রেভিনিউ জেনারেট করতেছে। কি সাংঘাতিক কিন্তু ব্যাপার। এই জিনিসগুলো আমরা না জেনেই ওই আরেকজনকে, এটা হলো আমাদের একটা মানে ভুলই। তবে আমার কাছে মনে হয় যে কাজ করতে হবে, কাজ কাজ কাজ, এর কোনো বিকল্প নাই। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরাও সেটা মনে করি যে কাজ কাজ এবং কাজ নিয়ে সামনে এগোতে হবে। পৃথিবীতে যে অল্প সময় আমরা পেয়েছি, এই সময়টাকে আলোকিত করার জন্য, নিজের জীবনকে উজ্জ্বল করার জন্য, সাকসেসফুল করার জন্য এবং পরিবারের সবার মুখে হাসি ফোটানোর জন্য, জনগণের জন্য কাজ করার জন্য আমাদের কাজ করতে হবে, আমাদের সামনে যেতে হবে। আজকে এই স্পিরিটটা আমরা মনের মধ্যে ধারণ করতে চাই এবং ধারণ করেই আমরা আজকে আমাদের আলোচনা শেষ করব। শহীদুল ইসলাম সাহেব, MA পাস চাওয়ালা, আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ আমার সাথে এতক্ষণ আলোচনা করার জন্য এবং আপনার জীবনের বিভিন্ন ঘটনা, আপনার চা নিয়ে ভাবনা, বিজনেস নিয়ে আপনার ভাবনা সবার সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ স্যার।